বিয়ের ৩ মাসের মধ্যেই আমার স্বামী এই পৃথিবী আর আমার জীবন থেকে চিরকালের মতন চলে গেলেন। স্বামীর মৃত্যুর পরে শাশুড়ি জোর করে আমার বিয়ে নিজের ছোট ছেলের সাথে দিয়ে দিলেন, যার বয়স মাত্র ১৫। আমি ভাবলাম এত ছোট একটা বাচ্চা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেওয়া হলো। কিন্তু এই বাচ্চা ছেলেই একদিন আমাকে, আমার নাম পিয়ালি। ছোটবেলা থেকেই সবাই বলতো আমাকে দেখতে খুব সুন্দরী। জীবনটা বেশ ভালোই চলছিল আমার। বাবা মা দুজনেই আমাকে খুব ভালোবাসতেন, তাই দুঃখ কষ্ট যে কী সেটা কোনো দিনও বুঝিনি। কিন্তু একদিন আমার জীবনে অন্ধকার নেমে এলো, যখন আমার মা আমাদের ছেড়ে একজন অন্য পুরুষের সাথে পালিয়ে গেলেন। তখন আমার বয়স মাত্র ১২। এরপর থেকে বাবা আর সংসারের প্রতি কোনো খেয়াল রাখতেন না। ২-৩ বছর পর বাবা আবার বিয়ে করলেন, আর আমার জীবনে নেমে আসলো আরও বেশি অন্ধকার। নতুন মা কোনো দিনই আমাকে ভালোবাসেননি। ওনার দু চোখের বিষ ছিলাম আমি। সকাল থেকে রাত পর্যন্ত শুধু বাড়ির কাজ করে যেতাম। রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া সব কাজ আমাকে দিয়ে করানো হতো। তাছাড়া নিজের হাত খরচ চালানোর জন্য আমি সময় পেলেই হাতের কাজ করতাম, যাতে করে আমার মাসে ৩-৪ হাজার টাকা ইনকাম হয়ে যেত। কিন্তু আমার সৎমা সেই টাকার বেশিরভাগটাই আমার কাছ থেকে নিয়ে নিত। পাড়ার কাকিমারা আমায় বলতেন, দেখবি তোর বাবা মা তোর বিয়ে দেবে না, বিনা পয়সায় কাজের লোক পেয়ে গেছে তো। কিন্তু হঠাৎ একদিন আমার সৎমা বলল, তোর বিয়ে ঠিক করেছি আমরা। প্রথমে আমার কথাটা বিশ্বাস হয়নি। তবে একদিন মা একটা ভালো শাড়ি নিয়ে এসে বলল, এর ব্লাউজটা বানিয়ে নিস, আর ১ মাসের মধ্যেই তোর বিয়ে। আমি তো কথাটা শুনে অবাক হয়ে গেলাম। সত্যি আমার বিয়ে? কিন্তু ছেলে বাড়ির কেউই তো আমাকে দেখতে এলো না, আর আমিও তো দেখলাম না কার সাথে আমার বিয়ে হবে। বাবা মা নিজে থেকেই আমার বিয়ে ঠিক করে দিল। আমার কিছুই বলার ছিল না। তবে মন বলছিল, হয়তো এবার একটু ভালো থাকবো আমি, মুক্তি পাবো এই বন্দি জীবন থেকে। আমি তো এতদিন ভাবতাম আমার সৎমা কোনোদিনই আমার বিয়ে দেবেন না। দেখতে দেখতে আমার বিয়ের দিনও চলে এলো। ঠিকঠাকভাবে বিয়েটাও হয়ে গেল। কিন্তু বিয়ের দিনও আমি নিজের স্বামীকে ঠিকভাবে দেখতে পাইনি। আসলে এত লোকের মধ্যে স্বামীর দিকে তাকাতে আমার লজ্জা করছিল। ফুলশয্যার রাতে স্বামীকে প্রথম দেখলাম আমি। খুবই ভদ্র, ভালো একটা মানুষ। উনি প্রথম দিনই আমাকে বললেন, এখানে তোমার কখনো কোনো অসুবিধা হলে আমাকে বলবে। কথাটা শুনে আমার খুব ভালো লাগলো, কারণ এইভাবে আমার কথা কেউ কখনো ভাবেনি। কিছুক্ষণ কথা বলার পর জানতে পারলাম আমার স্বামী আমার ছোট দেওরকে খুবই ভালোবাসে, এক্কেবারে নিজের সন্তানের মতো। কারণ আমার দেওরের যখন ২ বছর বয়স, তখনই আমার শ্বশুরমশাই মারা যান। তারপর থেকে আমার স্বামী বাবার মতন করে আমার ছোট দেওরকে মানুষ করেছেন। ও আমার স্বামীর থেকে অনেকটাই ছোট। এখন ওর বয়স মাত্র ১৫। ওর নাম হলো রাজা। বিয়ের পরের দিনগুলো আমার বেশ ভালোই কাটছিল। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন। তবে শাশুড়ি মা একটু আগেকার দিনের মানুষ হলেও আমার ছোট দেওর কিন্তু খুব মিষ্টি। একদিন হয়েছিল কি, আমি আর আমার স্বামী রাতে ঘরে শুয়েছিলাম। একটু ঘনিষ্ঠ অবস্থাতেই ছিলাম আমরা। ঠিক তখনই আমার দেওর ঘরে চলে আসে। ওকে দেখে তো আমরা দুজনেই অপ্রস্তুত হয়ে যাই। আমার তো খুবই লজ্জা করছিল। আসলে ওর স্কুলের বই রাখা ছিল আমাদের ঘরে, ও সেটাই নিতে এসেছিল। পরের দিন দুপুরবেলা আমি আর আমার ছোট দেওর দুজনে বসে টিভিতে কার্টুন দেখছিলাম। প্রথমে তো আমরা দুজনেই কার্টুন দেখে খুব হাসাহাসি করছিলাম। তবে কিছুক্ষণ পরেই রাজা কেমন যেন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকলো। আমায় জিজ্ঞেস করলো, বৌদি, তুমি আর দাদা কাল রাতে কি করছিলে? আমি বললাম, আমরা গল্প করছিলাম। ও বলল, তাহলে তোমরা ঘরের আলো কেন বন্ধ করে রেখেছিলে? আমি দরজার বাইরে কখন থেকে দাঁড়িয়েছিলাম। অন্ধকার ঘরে ঢুকতে ভয় করছিল আমার। রাজার কথা শুনে আমি তো অবাক। তাহলে কি ও আমাদের দুজনকে? আমার তো ওর কথা শুনে খুব লজ্জা লাগছিল। তবে কিছুক্ষণ পরই মনে হলো যে না,
ও কিছুই দেখেনি, কারণ ও খুব সাধারণভাবেই কথাগুলো বলছিল। আমায় জিজ্ঞেস করলো, তুমি আর দাদা কোথায় শুয়েছিলে? আমি বুঝতে পারছিলাম না। ওর কথার যে কী উত্তর দেব আমি সেটাই বুঝতে পারলাম না। ও আবার জিজ্ঞেস করলো, তুমি আর দাদা কি একসাথে শোও? এই কথা শুনে তো আমার ভীষণ লজ্জা লেগে গেল। সন্ধ্যায় আমার স্বামী বাড়ি ফিরতেই আমি ওকে সব কথা জানালাম, কিন্তু ও তো উল্টে আমাকেই প্রশ্ন করতে শুরু করলো। এতটুকু একটা বাচ্চার মাথায় এসব কথা আসলো কি করে? আমি তোমাকে বলেছিলাম ওর খেয়াল রেখো, আর তুমি এখন থেকেই আমার ভাইয়ের নামে আমার কাছে নালিশ করছো। ওর বয়সী বাচ্চাদের মনে নানা রকম প্রশ্ন আসতেই পারে। তুমি একটু ভালো করে ওর খেয়াল রাখো, ওকে একটু চোখে চোখে রেখো। সবসময় ওর নামে নালিশ করতে এসো না। ও বেচারা সারাটা দিন বৌদি বৌদি করে তোমার পেছনে পেছনে ঘোরে, আর তুমি ওর সম্পর্কে এইসব ভাবছো। আমি তো আমার স্বামীর কথা শুনে অবাক, কিন্তু এটা বুঝতে আমার বেশি সময় লাগলো না। যদি স্বামীকে খুশি রাখতে চাই তাহলে দেওরের নামে নিন্দা বা নালিশ কোনো কিছুই করা যাবে না। তারপর থেকে আমি আর রাজার ব্যাপারে কিছুই বলতাম না। তবে আমার স্বামী না ভীষণ রোম্যান্টিক ছিল। একদিন সকালে তো আমার শাশুড়ি মা আমাকে ডেকেই যাচ্ছেন, কিন্তু আমার স্বামী আমাকে নিজের কাছ থেকে উঠতেই দিচ্ছিল না। বলছিল, তুমি কি রোম্যান্টিক মুভি দেখো না? আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমার সাথে ভালো ভালো কথা বলো, কি সারাক্ষণ যাই যাই করো। আমি বললাম, তোমার মা আমাকে ডাকছেন, ঘড়ির দিকে তাকাও, 10টা বাজে, কোনো কাজ আছে হয়তো, যেতে দাও আমাকে। তবুও আমার স্বামী আমাকে ছাড়ল না। তারপর আর কি, শাশুড়িমার কাছে শুধু শুধু আমাকে বকা শুনতে হলো। আমার শাশুড়ি তো একদিন আমাকে বলেই দিলেন, বৌমা, তুমি তো এসেই আমার ছেলেকে নিজের হাতে করে নিয়েছো, তোমাকে ছাড়া ও তো যেন চলতেই পারে না। আমি বললাম, না না মা, আপনি ভুল ভাবছেন। আমার স্বামী আমাকে একটা কথা বলেছিলেন, সব সময় আমার মায়ের খেয়াল রাখবে, মায়ের যেন কোনো কষ্ট না হয়। তাই তো আমি চুপচাপ বাড়ির সব কাজ একাই করতাম, কেউ কিছু বললে কখনো জবাব দিতাম না। আমি আমার শ্বশুর বাড়িতে বেশ ভালোই ছিলাম, কিন্তু হয়তো কারোর নজর লেগে গেছিল আমার জীবনে। তাই তো বিয়ের 3 মাসের মধ্যেই আমার স্বামীর এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো, আর আমার জীবনে আবারও নেমে এলো অন্ধকার। বাবা মা আমাকে বাপের বাড়ি নিয়ে যেতে চাইলো না, বলল সব কাজ মিটে যাক তারপর নিয়ে যাব। আমার শাশুড়ি দিন রাত আমাকে কথা শোনাতো, বলতো আমি নাকি অপায়া, যবে থেকে আমার পা এই বাড়িতে পড়েছে এই বাড়ির সুখ শান্তি নাকি চলে গেছে। আমি চুপচাপ মুখ বুজে সব কিছু শুনে যেতাম, আর মনে মনে ভাবতাম আর কিছুদিন একটু সহ্য করি, তারপর তো আমি এখান থেকে চলেই যাব। কারণ মাটা আমার সৎ হলেও বাবা তো নিজের, উনি কখনো আমাকে ফেলবেন না। ঠিক 1 মাস পর বাবা মা এলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার শাশুড়ি এমন একটা কথা বললেন যা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। উনি বললেন, আমি বৌমাকে এখান থেকে যেতে দেব না, ও আমার মৃত ছেলের বউ। শুনে আমার বাবা বললেন, কিন্তু দিদি, আপনার ছেলে তো এই পৃথিবীতে নেই, আমার মেয়ে এখানে থেকে কি করবে? তখন আমার শাশুড়ি বললেন, এই মেয়ের জন্যই তো আমার ছেলেটাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। এখন আমাদের সংসারটা কিভাবে চলবে? আমার বয়স হয়েছে, আমি তো কাজ করতে পারবো না। তাছাড়া আমার ছোট ছেলে স্কুলে পড়ে, সংসারটা এখন কিভাবে চলবে আমাদের? আপনি কি চান আমরা না খেয়ে মরে যাই? এই মেয়েই আমাদের ছেলের বদলে কাজ করে খাওয়াবে, আমাদের সংসার চালাবে। আমার বাবা এতে অমত জানালে শেষ পর্যন্ত এটা ঠিক হলো যে আমাকে যদি আবার বিয়ে দেওয়া হয় তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো। কিন্তু অসুবিধাটা হলো, এই বাড়িতে একটাই ছেলে আছে, তাও ওর বয়স কম। শাশুড়ি বললেন, ছোট তো কি হয়েছে, ছেলে তো। তাছাড়া আপনাদের মেয়ে কি 50 বছরের বুড়ি হয়ে গেছে নাকি? আমি যাতে আবার বাবার ঘাড়ের বোঝা হয়ে না যাই, তাই আমার সৎমা আবার বাবাকে বোঝালেন, বললেন, যখন ওর আবার বিয়ের কথা হচ্ছে তখন তুমি না করো না।
তাছাড়া ওকে আমরা বাড়িতে নিয়ে গিয়েই বা কী করব? আমাদের অত টাকা কোথায় যে ওকে আবার বিয়ে দেবো? ও তো আমাদের বাড়িতে গিয়েও বিধবা হয়েই পড়ে থাকবে। তাছাড়া আশেপাশের লোকজন নানা রকম কথা বলবে। তার থেকে ভালো ও এখানেই থাকুক। আমার সৎমায়ের কান ভাঙানি শুনে আমার বাবা আমাকে না নিয়েই চলে গেলেন। আমি শ্বশুর বাড়িতেই রয়ে গেলাম। কিছুদিনের মধ্যেই আমার সাথে আমার দেওরের বিয়ে হয়ে গেল। যাকে আমার স্বামী নিজের ছেলের মতো দেখত, আজ সেই আমার স্বামী। আমি সবার কাছে অনেক অনুরোধ করলাম, কিন্তু কেউ আমার কথা শুনল না। জোর করে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হলো ওই বাচ্চা ছেলেটার সাথে। বিয়ের পরেও আমি আমার দেওরের সাথে এক ঘরে থাকতে রাজি হচ্ছিলাম না। কিন্তু আমার শাশুড়ি আমার মরা স্বামীর দিব্যি দিয়ে বললেন, আজ তোমাদের ফুলশয্যার রাত, শুভ অশুভ বলেও তো কিছু একটা ব্যাপার আছে নাকি? তুমি কি চাও আমার এই ছেলেটাও অকালে মারা যাক? তবুও আমি শাশুড়ির কথা শুনে ওর সাথে এক ঘরে থাকতে রাজি হইনি। পরের দিন সকাল হতেই আমার শাশুড়ি আমাকে ডেকে বললেন, শোনো মেয়ে, এখন থেকে তোমাকেই কাজ করে এই সংসারের হাল ধরতে হবে। উনি প্রায় পাড়ার ৩০-৩৫টা বাচ্চাকে টিউশনি পড়ানোর জন্য ঠিক করলেন। এরপর থেকে রোজ দিনে ৩ বেলা আমাকে বাচ্চাদের পড়াতে হতো। বাড়ির সব কাজও আমাকেই করতে হতো। এইভাবেই ১ মাস কেটে গেল। কিন্তু এখনও আমি আমার দেওরের সাথে এক ঘরে থাকি না। কারণ আমি জানতাম স্বামী স্ত্রীর সম্পর্ক যে কী সেটা বোঝার মতন বয়স এখনও ওই বাচ্চা ছেলেটার হয়নি। তাই ও নিজের ঘরে থাক আর আমি আমার ঘরে থাকি। কিন্তু একদিন রাতে আমি দেওরের কথা শুনে অবাক হয়ে যাই। ও নিজেই দেখি আমার শাশুড়িকে বলছে, আমার বউ অন্য ঘরে কেন শোয়? আজ থেকে আমার বউকে আমার ঘরে শুতে পাঠাও। কিন্তু আমি জানতাম ও একটা বাচ্চা ছেলে, ও এইসবের কিছুই বোঝে না। ও শুধু এটা ভেবেই খুশি হচ্ছে যে ওর বিয়ে হয়ে গেছে। এই সব কিছুই ওর কাছে নতুন। কিন্তু আমি এটা প্রথম দিন থেকেই বুঝে গেছিলাম যে কোনো নতুন কিছু হতে দেখলে ও খুব কৌতূহল বেড়ে যায়। সেই রাতের কথা আমার আজও মনে আছে, যেদিন ও না বলেই রাতে আমাদের ঘরে ঢুকে পড়ে আর আমাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে। পরের দিন আমাকে সেই ব্যাপারে আবার জিজ্ঞাসাও করে। স্বামী মারা যাওয়ার পর থেকে আমার জীবনটা একেবারেই বদলে যায়। আমার জীবনে আর কিছুই নেই। আমি একদিন ঠিক করে নিলাম যে এই বাড়ি থেকে পালিয়ে যাব। এখানে আমার আর আছেটা কি? সেই মতন সব ব্যবস্থাও আমি করে নিলাম। কিন্তু আমার দেওর এই ব্যাপারটা জেনে গেল। ও আমাকে বলল, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি যা বলবে আমি তাই করব। তোমার কোনো অসুবিধা হবে না। আমি তোমার খেয়াল খুব ভালোভাবে রাখব। এতটুকু ছেলেকে এইভাবে বলতে দেখে আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না। আমি তো এই বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পালিয়ে যেতামটাই বা কোথায়? তাছাড়া এইভাবে পালিয়ে গেলে সবাই আমার চরিত্র নিয়ে নানা রকম আজেবাজে কথা বলবে, যেটা আমি কোনোদিনও চাই না। কিন্তু এটাও তো ঠিক, আমি আমার ১৫ বছর বয়সী দেওরকে কখনোই নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। পরের দিন সকালে আমার শাশুড়ি সব কিছু জেনে গেল যে আমি বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিলাম। আমার শাশুড়ি আমায় কিছু বলবে তার আগেই আমার দেওর সব কিছু সামলে নিল। কিন্তু তবুও জানি না আমার শাশুড়ির কি হলো। হঠাৎ করে উনি চিল্লিয়ে চিল্লিয়ে বলতে শুরু করলেন, আজ থেকে তুমি আমার ছোট ছেলের ঘরেই শোবে। বিয়েটাকে তুমি মজা বানিয়ে রেখেছো, তাই না? তোমরা দুজন স্বামী স্ত্রী একসাথে থাকবে না তো কি আলাদা আলাদা থাকবে? তারপর আর কি, সেদিন রাতে আমার শাশুড়ি আবার আমায় নতুন বউয়ের মতন সাজিয়ে গুছিয়ে আমার দেওরের ঘরে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পরে আমার দেওর ঘরে ঢুকলো। আমি ভাবলাম ও তো একটা বাচ্চা ছেলে, ওকে আমি ঠিক বুঝিয়ে সুঝিয়ে ঘুমিয়ে পড়তে বলবো। আমার অত চিন্তা করার দরকার নেই। এতে করে আমার শাশুড়িও কিছু ভাববে না আর আমারও কোনো অসুবিধা হবে না। কারণ শাশুড়ি তো আর জানতে পারবে না ঘরের মধ্যে কি হচ্ছে। ঘরে ঢুকেই আমার দেওর আমায় বলল, তুমি খুব মিষ্টি, খুব ভালো তুমি। আমি বললাম, ঠিক আছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই বলে আমি নিজের মেকআপ উঠিয়ে গয়নাগুলো খুলতে থাকলাম। ও আবার বলতে শুরু করলো,
সত্যি জানো তো তুমি খুব ভালো। শুনে আমি বললাম, আমি ভালো হই বা খারাপ তা দিয়ে তুমি কি করবে? এবার তুমি আর একটাও কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি ওকে এতটাই কড়াভাবে কথাটা বললাম যেমন করে একজন মা তার ছেলেকে বলে। কিন্তু ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বললাম, আমার দিকে ওইভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ঘুমিয়ে পড়ো চুপচাপ। আমি ওকে ভয় দেখানোর চেষ্টা করলেও ও কিন্তু আমায় ভয় পেল না। কিছুক্ষণ পর ও আমার হাতটাই ধরে বসলো আর আমার গালে কষিয়ে মারল 2 থাপ্পড়। আমি তো বুঝতেই পারলাম না যে কি হলো। ও বলল, তুমি কি জানো না নিজের স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়? তুমি নিজের স্বামীকেই রাগ দেখাচ্ছ? মাথায় কি তোমার কোনো বুদ্ধিশুদ্ধি নেই নাকি? আমি ওকে বললাম, এতটুকু একটা ছেলে এখনো নাক টিপলে তোমার দুধ বেরোবে, আর তুমি বলছো যে তুমি আমার স্বামী? তুমি আমার স্বামী না, বুঝেছো? বয়স কত তোমার, হ্যাঁ? ও তখন আমাকে বলল, তুমি কি জানো তোমাকে আমার প্রথম দিন থেকেই পছন্দ ছিল? তোমাকে পাওয়ার জন্য আমি কি না করেছি। নিজের বাবার মতন দাদাকে মারতে হয়েছে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। এটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ও নিজেই নিজের দাদাকে মেরেছে। ও তো স্বীকার করলো ওই নিজের দাদাকে মেরেছে। যেদিন ওর দাদা মারা যায় সেদিনও খুব ভোরে উঠে বাইকের ব্রেক ফেল করে দিয়েছিল। তাই তো কিছু দূর যাওয়ার পরই গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। আর আমার স্বামী চিরকালের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল। সবাই ভাবলো এটা একটা দুর্ঘটনা, কিন্তু আসলে এটা ছিল একটা ষড়যন্ত্র। এই ছেলেটা আমার স্বামীকে মেরেছে, যাকে আমি এতদিন বাচ্চা মনে করতাম। আর এখনও বলছে আমি নাকি ওর বিয়ে করা বউ। ও কোনো ছোট বাচ্চা না, ও হলো একটা শয়তান যে আমার স্বামীকে মেরে ফেলেছে। ও সেই মানুষটাকে মেরেছে যে ছোট থেকে ওকে ভালোবাসা দিয়ে বড় করেছে, ওর সব আবদার মিটিয়েছে। এই সব জানার পর আমি বুঝতে পারছিলাম না যে আমি এখন কি করব। এখান থেকে পালিয়ে যাব নাকি চিৎকার করে সবাইকে সত্যিটা বলবো। রাজা খুব শক্ত করে আমার হাতটা ধরেছিল, কিন্তু আমি ওই ঘর থেকে তক্ষুনি বেরিয়ে আসি। যবে থেকে আমি জেনেছি আমার স্বামীর মৃত্যুটা অ্যাক্সিডেন্ট না, একটা ষড়যন্ত্র করা খুন, সেদিন থেকে বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমি সবাইকে সত্যিটা বললাম, নিজের কথা বিশ্বাস করানোর চেষ্টা করলাম। এই ছেলেটার আসল রূপটা যে কী সেটা সবাইকে চিৎকার করে বললাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলো না। সবাই বলল এটা হতে পারে না, রাজা নিজের দাদাকে খুব ভালোবাসতো, ও নিজের দাদাকে কখনোই মারতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো। আমার কাছে তখন একটাই রাস্তা ছিল, আমি সুইসাইড করার চেষ্টা করলাম, কিন্তু আমার মৃত্যু হলো না। এখানেও আমি হেরে গেলাম। তারপর আমি ঠিক করলাম এই শয়তানটাকে আমি শাস্তি দিয়েই ছাড়ব। ও আমার জীবন নষ্ট করেছে, আমি ওকে ভালো থাকতে দেব না। তারপর আমি শ্বশুরবাড়িতে একজন ভালো বউ হওয়ার নাটক করতে শুরু করলাম। রাজার সাথেও আমি ভালোভাবেই থাকতাম, কিন্তু আসলে আমি আমার দেওরের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিলাম। তারপর একদিন পুলিশ ওই শয়তানটাকে অ্যারেস্ট করলো আর কোর্ট ওকে যাবজ্জীবনের কারাদণ্ডের সাজা দিল। এরপর আমার শাশুড়িও 1 বছরের মাথায় মারা গেল। এখন আমি একাই এই বাড়িতে থাকি, পাড়ার বাচ্চাদের টিউশনি পড়াই, আর কিছু হাতের কাজ করে যে কটা টাকা পাই তাতেই আমার সংসার চলে যায়। বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।